আজকে কেমিস্ট্রি ক্লাসে আমরা কোনো বিশেষ টপিক নয়, তিনটে চ্যাপ্টারের ওপর 100খানা এমসিকিউ ডিসকাস করবো। তিনটে চ্যাপ্টার কি কি? অ্যাসিড, ক্ষারক ও লবণ, পর্যায় সারণী আর দ্রবণ। ঠিক আছে, যেটার ওপর আমি বিস্তারিত ক্লাস করিয়েছিলাম, রেকর্ডিংও দেওয়া আছে, তার উপর কিন্তু 100খানা এমসিকিউ ডিসকাস করবো। এটা এর প্রথম অংশ। দ্বিতীয় অংশে আরও 100খানা করবো। ঠিক আছে, দেখো কোশ্চেনগুলো আলোচনা করবে, প্রত্যেকে আনমিউট করে উত্তর দেবে। প্রথম কোশ্চেন আজকের, পর্যায় সূত্রের প্রতিষ্ঠাতা কে বা প্রতিষ্ঠাতা হলেন? অপশন দেওয়া আছে ডোবেনিয়ার, লোথার মেয়ার, মেন্ডেলিফ, ডাল্টন। পর্যায় সূত্র কি মনে হয়? অ্যান্সার করো প্রত্যেকে। মেন্ডেলিফ। মেন্ডেলিফ। আর কারো কোনো অ্যান্সার? একদম কারেক্ট, মেন্ডেলিফ। একদম কারেক্ট, অপশন সি, মেন্ডেলিফ। ওকে, নেক্সট কোশ্চেন, মেন্ডেলিফের পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কত? প্রত্যেকে আনমিউট করে রাখো, পারলে জলদি আনসার দেবে। ঠিক আছে, মেন্ডেলিফের পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কত বলা যাবে? নোট ডাউন করে নাও। 8টি। সুন্দর, 8টি। দেখো, আশা করব তোমাদের কাছে খাতা খোলা আছে। খাতা খোলা থাকলে জাস্ট ওয়ান লাইনার মতো করে নোট ডাউন করো। 100টা ওয়ান লাইনার, 100টা লাইন লেখা হবে। লিখতে লিখতে নতুন নতুন টপিকও পাবে, খুব তাড়াতাড়ি নোট ডাউন করবে। কিরকম ভাবে লিখবে? পর্যায় সূত্র ড্যাশ দিয়ে মেন্ডেলিফ, মেন্ডেলিফের পর্যায় সারণী, শ্রেণী সংখ্যা ড্যাশ দিয়ে 8। ছোট নোটও তৈরি হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন, মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা কত? কতগুলি পর্যায় ছিল মেন্ডেলিফের পর্যায় সারণী? পর্যায়ের কথা যদি বলা হয় তাহলে কত হবে? ভালো কোশ্চেন, কিন্তু এখানেও অ্যান্সার হচ্ছে 7টি। তাহলে শ্রেণী কটা? শ্রেণী হচ্ছে 8টি, আর পর্যায় কটা? পর্যায় হচ্ছে 7টি। ওকে, মনে থাকবে তো? চল নেক্সট দেখে নাও। হ্যাঁ বলো। বলছি স্যার, ওই শ্রেণীর লাস্টে একটা শূন্য শ্রেণী, নতম শ্রেণী ছিল না, ওটা কি হবে না স্যার? কোনটা কিসের ক্ষেত্রে বলছো বলো? মেন্ডেলিফের না, মেন্ডেলিফের মেন্ডেলিফের ক্ষেত্রে দেখো, মেন্ডেলিফের যেহেতু কোনো নিষ্ক্রিয় মৌল ওই সময় কোনো আবিষ্কার হয়নি, তাই মেন্ডেলিফের পর্যায় সারণীতে ওর কোনো অবস্থান ছিল না। মেন্ডেলিফের পর্যায় সারণীতে 7টি পর্যায়, 8টি শ্রেণী। মনে রাখো, মেন্ডেলিফের হচ্ছে 8টি শ্রেণী, 7টি পর্যায়। ওকে, আমি ক্লাসে এই টপিকটা লিখিয়েছিলাম, রেকর্ডিং দিয়েছি। যদি না লেখা থাকে ভালো করে নোট ডাউন করবে। এটা শুধুমাত্র কার ক্ষেত্রে বলছি? মেন্ডেলিফের ক্ষেত্রে বলছি। ওকে, দেখো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট তুমি যেটা বললে সেটাই নেক্সট কোশ্চেন এসছে। মেন্ডেলিফের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলি অবস্থান করে শূন্য শ্রেণীতে, 1A শ্রেণীতে, 8 নম্বর শ্রেণীতে, অবস্থান নেই। কি হবে? এক্ষুনি অ্যান্সার বলে দিয়েছি, অবস্থান নেই। অবস্থান নেই। সত্যি কথা বলতে, যদি এরকম টাইপের কোশ্চেন দেয়, একটু চোখ কান করে রাখা উচিত। অ্যান্সার কি? কোনো অবস্থান নেই, কারণ ওই সময় কি, ওই সময় নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হয়নি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, দেখে নাও। মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে নিউক্লিয়াসে উপস্থিত কার ওপর? কোন সংখ্যাটার উপর নির্ভর করে? কোন সংখ্যার উপর নির্ভর করে? নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ। দেখো, প্রোটন সংখ্যা। দেখো, খুব গুরুত্বপূর্ণ, প্রোটন সংখ্যা লিখে রাখো। ওই জন্য কিন্তু এমসিকিউ ক্লাস কটা ইম্পর্টেন্ট। আর যারা এই ক্লাসের রেকর্ডিং দেখোনি বা কমপ্লিট হয়নি, তারা কিন্তু করতে পারবে না। বুঝতে পারলে? আগে রেকর্ডিং থেকে পর্যায় সারণী নোট ডাউন করবে, তবেই কিন্তু করতে পারবে। নেক্সট, পর্যায় সারণীর প্রথম পর্যায়ে মৌল সংখ্যা। পর্যায় সারণীর প্রথম পর্যায়ে মৌল সংখ্যা কি হবে? তাড়াতাড়ি বলবে, তাড়াতাড়ি, অনেক কোশ্চেন আছে। দুটি। দুটি, একদম দুটি। দুটি দুটি। কি 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 কি? একদম, এদিকে হাইড্রোজেন, হাইড্রোজেন, তারপরে হিলিয়াম। হিলিয়াম, আর হাইড্রোজেন আর হিলিয়াম। আর কিছু নেই, দুটি। হ্যাঁ কি না? চলো, পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে মৌল সংখ্যা কটি? 8টি। 8টি। কি কি, কোন 8টি একটু আলোচনা করা যাবে? 8টি যদি বলি তাহলে কি হবে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম চলে এলো। আচ্ছা, এইখানে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। বলো বলো, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, ভেরি গুড, নিয়ন। ভেরি গুড, সুন্দর সুন্দর। বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। দেখো পরপর লিখছি, এটা আলাদা আলাদা হবে। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। 8টি। এইখানটা গ্যাপ গেল, এই গ্যাপটা কিসের জন্য সেটাও তোমরা আশা করি জানো। 1 নম্বর, 2 নম্বর, এদিকেরটা হচ্ছে কত হয়? 18 নম্বর হয়।
এখানে 13, 14, 15, 16, 17, 18, মাঝখানে এই 12 থেকে 3 থেকে 12 পর্যন্ত এইখানটা কিন্তু থাকে না প্রথম দুটো পর্যায়ের ক্ষেত্রে। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন। বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা লেখানো না থাকলে লিখে নাও, খুব গুরুত্বপূর্ণ। বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা, বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা কত হবে? কটি হবে? লিখে নাও। বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা 14টি। বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা 14টি। খুব ভালো কোশ্চেন কিন্তু এইগুলো। নেক্সট কোশ্চেন, বিরল মৃত্তিকা মৌলগুলি অবস্থান করছে পর্যায় সারণীর কোথায়? পর্যায় সারণীর কোথায় অবস্থান করছে বিরল মৃত্তিকা মৌলগুলি? প্রথম পর্যায়ে, পর্যায় বলেছে প্রথম, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। কি মনে হয় কি অ্যান্সার হবে? একদম একদম কারেক্ট, ষষ্ঠ পর্যায়ে অবস্থান করে। নেক্সট কোশ্চেন, মেন্ডেলিভ থেকে বেরিয়ে আসো। আধুনিক পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কত? আধুনিক পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কত? কি মনে হয়? 18টি। একদমই কারেক্ট, আধুনিক বলা হয়েছে। দীর্ঘ পর্যায় সারণী 18টি, যেটা এখানে অরিজিনাল আমরা দেখি। ঠিক আছে, আধুনিক পর্যায় সারণীতে নোবেল গাছের অবস্থান খুব সহজ, তাড়াতাড়ি 18 নম্বর, 18 নম্বর স্থান। দেখো, আধুনিক পর্যায় সারণীতে নোবেল গ্যাসের অবস্থান 18 হবে না 0 হবে? কে বলবে? 18 হবে না 0 হবে? কি মনে হয় বলো? 18 হবে। খুব কেয়ারফুল, অনেকেও কিন্তু 0 শ্রেণী চট করে করে দেবে, তা কিন্তু নয়। পুরাতন অনুযায়ী 0 শ্রেণী বলা যেতে পারে, কিন্তু এটা 18 নম্বর শ্রেণী আধুনিক দীর্ঘ পর্যায় সারণী অনুযায়ী। নেক্সট কোশ্চেন, হ্যালোজেন মৌলগুলি দীর্ঘ পর্যায় সারণীতে কত নম্বর শ্রেণীতে অবস্থিত? সহজ কোশ্চেন। 17 নম্বর। 17, একদমই কারেক্ট, 17 নম্বর। 16 নম্বরে কে বর্তমান? চ্যালকোজেন, যেটা অক্সিজেন পরিবার। আর 15 নম্বরে কে বর্তমান? নিক্টোজেন বা পিকোজেন, মনে রাখো। হচ্ছে, চলো, ক্ষার ধাতুগুলি পর্যায় সারণীতে কোথায় অবস্থান করে? 1 নম্বর শ্রেণী। 1 নম্বর শ্রেণীতে। 1 নম্বর শ্রেণীতে কোন মৌলটি ক্ষার ধাতু নয় যদি প্রশ্ন করি? হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন একমাত্র গ্যাস, বাদ বাকি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম প্রত্যেকে ক্ষার ধাতু। ওকে, একটি ক্ষারীয় মৃত্তিকা মৌলের এক্সাম্পল। ক্ষারীয় মৃত্তিকা মৌলের এক্সাম্পল ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম, পারফেক্ট অ্যান্সার, সুন্দর। ম্যাগনেসিয়াম ছাড়াও আর কি কি বলতে পারি? পরপর বলো। দেখো, প্রথমে বেরিলিয়াম, বেরিলিয়ামের তলায় কে? ম্যাগনেসিয়াম, হ্যাঁ কি না? পরপর এগুলো মনে রাখা দরকার। তারপরে কি? ক্যালসিয়াম, তারপরে স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম আর রুডিয়াম। ওকে, এগুলো কিন্তু পরপর আমাদের মনে রাখা প্রয়োজন। এগুলো যেন মনে থাকেও। এগুলোর উপর ভিত্তি করে কিন্তু সমস্ত, কি বলবো, একদম আমাদের মানে শ্রেণী ওয়াইজ কিন্তু কোশ্চেন দেয়, পর্যায় ওয়াইজ কোশ্চেন দেয়। এদের অনুযায়ী উপর থেকে নামলে কি কি বাড়বে কমবে কোশ্চেন দেয়। এগুলো একটু মনে রাখাটা খুব আবশ্যক যাকে বলে। নেক্সট কোশ্চেন, একাধিক যোজ্যতা লক্ষ্য করা যায় কাদের? একাধিক যোজ্যতা, সন্ধিগত মৌল। নোট ডাউন করে নাও, ভেরি গুড অ্যান্সার, সন্ধিগত মৌল। সন্ধিগত মৌলদের একাধিক যোজ্যতা লক্ষ্য করা যায়। হচ্ছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো, এই কোশ্চেনগুলি আমি আশা করছিলাম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের ব্যাসার্ধের ক্রম হলো। ভালো করে ভাববে, তারপর অ্যান্সার করবে, তাড়াহুড়ো নয়। লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এদের ব্যাসার্ধের ক্রম হলো। এদের ব্যাপারটা কি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা কি একই শ্রেণীভুক্ত? অবশ্যই। অপশন সি আছে। ওপরে লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম 1 নম্বরে রয়েছে। তাহলে এবার আমরা কি জানি যে কোনো শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় না হ্রাস পায়? ওপর থেকে নিচে নামছি, যত ওপর থেকে নিচে নামি তত কি হয়? পারমাণবিক ব্যাসার্ধ অ্যাজ ওয়েল অ্যাজ আকার বৃদ্ধি পায়। তাহলে সব থেকে বেশি পটাশিয়ামের হওয়া উচিত, তারপর সোডিয়াম, সবচেয়ে ছোট লিথিয়াম। তাহলে কোনটা হওয়া উচিত? অপশন সি, তাই তো? অপশন সি হবে কিনা দেখো, সব থেকে বেশি পটাশিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে লিথিয়াম, হ্যাঁ কিনা? হয়েছে। এইগুলো কিন্তু মনে রাখাটা উচিত। খুব ভালো কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন, কোন হ্যালোজেনটি কঠিন? কে বলবে? আয়োডিন। দেখো, এই কোশ্চেন, এইটা আমি কিন্তু ক্লাসে লিখিয়েছিলাম যে হ্যালোজেনের মধ্যে এমন 4টে বৈশিষ্ট্য সম্পন্ন মৌল বর্তমান, কি কি?
ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এমন বর্তমান অ্যাসিড। যেখানে হ্যাঁ অ্যাস্টারিন আছে তেজস্ক্রিয়। এই দুটো কি? এই দুটো হচ্ছে গ্যাস। ব্রোমিন কি? ব্রোমিন হচ্ছে তরল। আয়োডিন কি? আয়োডিন হচ্ছে কঠিন। মনে রাখো এটা একমাত্র 17 নম্বর বা হ্যালোজেন শ্রেণীভুক্ত এমন একটা বিশেষ শ্রেণী যেখানে চারটের মধ্যেই মানে চারটে বলছি, এই চারটে মৌলের মধ্যে 3 রকম ভৌত অবস্থা লক্ষ্য করা যায়। হচ্ছে নেক্সট কোশ্চেন, আরো ভালো কোশ্চেন, কঠিন কোশ্চেন। দেখো ভালো করে দেখো কোশ্চেনটা পড়ো। কার্বন, নাইট্রোজেন, ফ্লুরিন, অক্সিজেনকে তড়িৎ ঋণাত্মকতা যদি ক্রম অনুসারে সাজানো হয় তাহলে কি হবে? বলে রাখি দ্বিতীয় পর্যায়ে পরপর থাকে। প্রথমে আছে কার্বন, তারপর নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লুরিন। কত নম্বরে রয়েছে? এরা রয়েছে 2 নম্বর পর্যায়ে। ওকে, তাহলে আমাদের কি জানি বা কি ব্যাপার মানে কিভাবে পরিবর্তন হয়? অপশন এ হবে স্যার। আচ্ছা, আর কেউ কোনো অ্যান্সার? সব থেকে বেশি কি হয়? কি বললে অ্যান্সার বুঝতে পারলাম না। এ হবে স্যার মনে হচ্ছে। না মনে হচ্ছে না, একদম ভুল, উল্টো মনে হচ্ছে। কি হয়? বি হবে, বি হবে। হ্যাঁ একদমই তাই। ও হ্যাঁ স্যার, কোনো পর্যায় বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে সরা হয় তাহলে তড়িৎ ঋণাত্মকতা কি হয়? বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়। তাহলে বৃদ্ধি পায় যদি হয় সব থেকে বড় ফ্লুরিন, তারপরে অক্সিজেন, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে কার্বন। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। হ্যাঁ কি না? এইগুলো ভুল করলে চলবে না। ক্লাসে কিন্তু আমি টপিকগুলো লিখিয়েছিলাম, বুঝিয়েছিলাম, একটু ভালো করে ক্লাসটা দেখে নাও। যাদের ক্লাসের রেকর্ডিং রেডি করা নেই একটু আমার কাছে চেয়ে নিও। চৈতালিকে বলছি, চৈতালি ভালো করে রেডি করো কিন্তু, বুঝতে পারলে? আচ্ছা স্যার, হ্যাঁ চল দেখে নাও। দ্বিতীয় নম্বর বা 2 নম্বর পর্যায়ে মৌলগুলির বিজারণ ধর্মের ক্রম হলো। এগুলো কিন্তু আমি সব থেকে টাফেস্ট যে কোনো এক্সামের ক্ষেত্রে আসতে পারে মনে করে কিন্তু করাচ্ছি। দেখো 2 নম্বর পর্যায়ে, 2 নম্বর পর্যায়ে কি কি রয়েছে? 2 নম্বর পর্যায়ে তো অনেক লম্বা পর্যায়। ওকে, লম্বা পর্যায়ে বলতে প্রথমে কি রয়েছে 2 নম্বর পর্যায়ের? একটু লিখে নেওয়া যাক। তাহলে 2 নম্বর পর্যায়ে প্রথমে রয়েছে লিথিয়াম, তাই তো? তাহলে প্রথমে লিথিয়ামের পর কি আছে? বেরিলিয়াম, বেরিলিয়ামের পর বেরিলিয়াম, তারপরে কে আছে? পরপর বলবে, বলা উচিত। দ্বিতীয় পর্যায়ে বোরন, বলেছি। তারপরে বোরন, বোরন, বোরনের পরে কার্বন। বোরন, কার্বন, কার্বন, নাইট্রোজেন। অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লুরিন। অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। ব্যাস ঠিক আছে। এখানে ফ্লুরিনটা নেই মানে আমি ফ্লুরিনটা লিখছি না, অক্সিজেন আছে, ঠিক আছে। এবার বিজারণ ক্ষমতার নিয়ম কি? বিজারণ ক্ষমতার নিয়ম কি কে বলবে? এগুলো কিন্তু বলা। পর্যায় বরাবর বৃদ্ধি। হুম হুম, বলো বলো। বাম দিক থেকে ডান দিকে ওপর গেলে? থেকে নিচে না ওপর থেকে যে বাম ব্যাপার দিক নেই। থেকে ডান দিকে গেলে হ্রাস পায়। আমি বাম থেকে ডান দিকে কোনো পর্যায় বরাবর মৌলগুলোকে পরপর সরাচ্ছি। তাহলে যদি সরাতে থাকি হ্রাস তাহলে পাবে। কি হয়? হ্রাস পায়। হ্রাস পাবে, আচ্ছা, হ্রাস পায়। হ্রাস পায়, একদম কারেক্ট। তাহলে হ্রাস পেলে সব থেকে বেশি হবে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এইভাবে। তাহলে এর সঙ্গে দেখে বলো কোনটা কারেক্ট অপশন। দেখে বলো কোনটা অপশন এ। কারেক্ট। অপশন এ, অপশন এ। দেখো এখানে কিন্তু তোমার যুক্তিটাও গুরুত্বপূর্ণ, কেন হচ্ছে ইম্পর্টেন্ট, তার সঙ্গে কোনটা কার পরপর আছে সেটাও ইম্পর্টেন্ট। তুমি যদি অবস্থানই না জানো যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এরা পরপর থাকে তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে না। কেয়ারফুল, অনেক কিছু ব্যাপার কিন্তু একটা কোশ্চেনের মধ্যে আছে। ঠিক আছে, পরে কোশ্চেন। 2 নম্বর পর্যায়ের তীব্র জারণধর্মী মৌলটি হলো। 2 নম্বর পর্যায়ে তীব্র জারণধর্মী মৌলটি হলো, কে বলবে? সব থেকে জারণধর্মী মৌল কোনটি? তৃতীয় পর্যায়ে সব থেকে জারণধর্মী, খুব ভালো কোশ্চেন। কি বললে শুনতে পেলাম না, জোরে বলো। ক্লোরিন না ফ্লুরিন? ফ্লুরিন দিলে ফ্লুরিন, একদম কারেক্ট। অপশন বি ফ্লুরিন, অপশন বি ফ্লুরিন, মনে রাখো। ঠিক আছে, যদি এই কোশ্চেনটা করা হয় তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি, যার তড়িৎ ঋণাত্মক সব থেকে বেশি? ক্লাসে লিখেছিলাম নোট করিয়ে। প্রিয়াঙ্কা বলো, বলা উচিত। তীব্র তড়িৎ ঋণাত্মক সব থেকে বেশি যার ফ্লুরিন হবে স্যার। কোনটা হবে? একদমই তাই। ফ্লুরিন তো। কি হবে আরেকবার শুনতে পেলাম না। ক্লোরিন না ফ্লুরিন? কোন অপশন? অপশন সি ফ্লোরিন। অপশন ফ্লুরিন। ফ্লুরিন। ফ্লুরিন না ক্লোরিন আমি শুনতে পাচ্ছি না। অপশন সি না ডি?
স্যার সি। একদমই তাই, অপশন সি, সি সি ফ্লুরিন। ফ্লুরিন মাথায় রেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্ট। পরেরটা, মৌলের যে ধর্মটি পর্যায়গত নয় সেটি হলো, মৌলের যে ধর্মটি পর্যায়গত তেজস্ক্রিয়তা। নয় সেটি, একদম তাই, গলনাঙ্ক। তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা বাড়ে কমে এরকম ব্যাপার নয়। গলনাঙ্ক যেহেতু একটি ভৌত ধর্ম, সেটা কিন্তু কঠিন তরলের ক্ষেত্রে বাড়ে কমে, এটা পর্যায় বরাবর আমরা সেটাকে ব্যাখ্যা করতে সক্ষম, কিন্তু কোনোভাবেই তেজস্ক্রিয়তাকে এইভাবে ব্যাখ্যা করা যায় না, তাই তেজস্ক্রিয়তা পর্যায়গত ধর্ম নয়। হচ্ছে নেক্সট কোশ্চেন, সহজ কোশ্চেন। ত্রয়ী সূত্রের আবিষ্কর্তা? স্যার ডোবেরিয়ান। ডোবেরিয়ানের ত্রয়ী সূত্র। চলো, মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম নির্ভর করে কার উপর? তাড়াতাড়ি, মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম নির্ভর করে কার উপর? পারমাণবিক সংখ্যা। দেখো, আমি আগে একটা কোশ্চেন করিয়েছিলাম এই একই ধরনের, সেখানেও বলা ছিল যে কার উপর নির্ভর করে, তখন কি বলেছিলাম? প্রোটন সংখ্যার উপর। যেটাই প্রোটন সংখ্যা সেটাই কি পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক, হ্যাঁ কি না? চলো, আধুনিক পর্যায় সূত্রের ধারণা দেন কোন বিজ্ঞানী? কি মনে হয়? অপশন থেকে অ্যান্সার করো। একদম কারেক্ট, Option অপশন D, ডি, মোজলে। ভেরি গুড, সুন্দর। চলো, মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে মৌলগুলিকে সাজান ক্রমবর্ধমান কিসের ভিত্তিতে? পারমাণবিক গুরুত্ব অনুসারে। পারমাণবিক ক্রমাঙ্ক। পারমাণবিক গুরুত্ব হিসাবে। আধুনিক পর্যায় সারণীতে কি হয়? গুরুত্বের থেকে আমরা পারমাণবিক পারমাণবিক ক্রমাঙ্ক। ক্রমাঙ্ক অনুসারে। একদম তাই। সৃজিতা স্যার পারা আগের প্রশ্নটা একটু দেখান। আগের স্যার আগের প্রশ্নটা একটু দেখান না, স্ক্রিনশট নেওয়া হয়নি। এই তো দেখে নাও, দেখে নাও, দেখে নাও, দেখে নাও। ঠিক আছে, চল হ্যাঁ স্যার হয়ে গেছে, হ্যাঁ। নেক্সট দেখে নাও, খুব ভালো কোশ্চেন। দেখো, এই কোশ্চেনে কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে। নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি মেন্ডেলিভের পর্যায় সূত্রের ব্যতিক্রমকে নির্দেশ করে? কোনটি ব্যতিক্রমকে নির্দেশ এনআইয়ের পূর্বে কোবাল্ট অবস্থান। দেখো, কোনটা বিশেষ ব্যতিক্রম এই মেন্ডেলিভের ক্ষেত্রে? যথেষ্ট ভালো কোশ্চেন, যথেষ্ট ভালো কোশ্চেন। কে বলবে? অপশন সি স্যার। অপশন সি বলছো, আর কেউ? আর কেউ? একদমই তাই, নিকেলের পূর্বে কোবাল্টের অবস্থান, এটা ব্যতিক্রম। ঠিক আছে, এটাই হচ্ছে লিমিটেশন বা মানে একটা একটা সীমাবদ্ধতা বলতে পারি। দেখ, মেন্ডেলিভের পর্যায় সারণীর আধুনিক সংস্করণে পর্যায় ও শ্রেণীর সংখ্যা যথাক্রমে, আমি লিখিয়েছি 7 আর 9 স্যার। 7 আর 9, অপশন বি। অপশন বি, 7 আর 9। সুন্দর। চলো, দীর্ঘ পর্যায় সারণীতে পর্যায় ও শ্রেণীর সংখ্যা কত? দীর্ঘ বলা হয়েছে 7 আর 18। 7 আর 7 আর 18। 7 18। আর 18, অর্থাৎ দীর্ঘ বলতে যেটাকে আধুনিক পর্যায় সারণী। নেক্সট কোশ্চেন, খুব দারুণ কোশ্চেন। নিচের কোনটির নিচের কোনটির ইলেকট্রন মানে কোন বিশেষ শ্রেণী বা পরিবারের ইলেকট্রন বিন্যাস 287 বলা যাবে? 287, হ্যালোজেন পরিবার। একদম, ভেরি গুড, সুন্দর। হ্যালোজেন হ্যালোজেন। পরিবার, হ্যালোজেন পরিবার, ভালো খুব দারুণ অ্যান্সার। হ্যালোজেন পরিবার 287। ওকে, চলো, দীর্ঘ পর্যায় সারণী রচিত কিসের ওপর ভিত্তিতে? দীর্ঘ পর্যায় সারণী রচিত কিসের ভিত্তিতে? বলো, অ্যান্সার করো, যেটা মনে হয়। প্রোটন সংখ্যা। পারমাণবিক গুরুত্ব কেন হবে দীর্ঘ বলতে? আধুনিক বলতে কি? প্রোটন সংখ্যার ভিত্তিতে, হ্যাঁ কি না? পারমাণবিক ক্রমাঙ্কের ভিত্তিতে। পারমাণবিক ক্রমাঙ্ক মানে কি? প্রোটন সংখ্যা, হ্যাঁ কি না? একটু ভালো করে দেখতে হবে। মুদ্রা ধাতুগুলি কোন গ্রুপে অবস্থিত? 11 নম্বর স্যার। 11। 11 নম্বর। মনে থাকে যেন কোশ্চেন আসে। মুদ্রা ধাতুর এক্সাম্পল কি কি? কি কি এক্সাম্পল দেব? বলো। গোল্ড স্যার। বলো। AU, সিলভার। AU, AG, এই দুটোই এজি। এজি, AU, AG কেই মেনলি মুদ্রা ধাতু বলা হয়। ওকে, চলো নেক্সট। সব থেকে হালকা ধাতুটি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? শ্রেণী বলেছে, আগে বলো সব থেকে হালকা ধাতু কোনটি? সব থেকে লিথিয়াম। হালকা ধাতু লিথিয়াম। লিথিয়ামের অবস্থান কোথায়? নিজেরাই বলো, বলো। 1 নম্বর, 1 নম্বর শ্রেণী, যেটাকে খাদ্য শ্রেণী বলা হয়। পারা যাবে? আচ্ছা। চলো, এবার আমরা অ্যাসিড বেসে ফিরে আসছি।
দেখে নাও পরের সারণী কোশ্চেন মোটামুটি বহু আলোচনা করা হলো। এবার অ্যাসিড বেসের কোশ্চেন দেখো। অ্যাসিড বেস আমি 4টে ক্লাস দিয়েছিলাম অ্যাসিড বেসটা শেষ করার জন্য। রেকর্ডিং গ্রুপে দেওয়া আছে, পুরো প্লে লিস্ট শেয়ার করেছি, তোমাদের একটু দেখে নিতে হবে। বলো কি হবে? অ্যাসিড জলীয় দ্রবণে বিশ্লিষ্ট হয়ে কি দেয়? H plus ওই ion. H plus ion. H প্লাস দেখো H প্লাস আয়ন দেয় নাকি H প্লাস আয়নের সঙ্গে অন্য কোনো ক্যাটায়নও দিতে সক্ষম? তোমাদের কি মনে হয়? শুধু কি H প্লাস আয়ন দেবে নাকি অন্য কোনো ক্যাটায়নও দেয়? অপশন সিতে যেটা আছে, কি মনে হয়? কি মনে হয়? না, তোমাদের অ্যান্সারে একদম কারেক্ট, H প্লাস আয়ন দেয়। অ্যাসিডের সংজ্ঞায় আমরা সেটাই পাই যে H প্লাস আয়ন দিতে যেটা সক্ষম জলীয় দ্রবণে বিশ্লিষ্ট হয়ে তাকেই আমরা অ্যাসিড বলবো। ঠিক আছে, এটা কার তত্ত্ব অনুসারে এই সংজ্ঞাটা পাওয়া যায়? Arrhenius. আর্নেস তত্ত্ব। সুন্দর অ্যান্সার না। নেক্সট কোশ্চেন, হাইড্রোজেন পরমাণু বিহীন একটি অ্যাসিড হলো। দারুণ কোশ্চেন। হাইড্রোজেন পরমাণু নেই তবু একটা অ্যাসিড, কোনটা? কোনটা? হাইড্রোজেন পরমাণু নেই তবু একটা অ্যাসিড, কোনটা? দেখো অ্যান্সার হচ্ছে Sulfur dioxide. না, BF3। লিখে রাখো, এটা লিখে রাখো, BF3। দেখো আমরা অ্যাসিডের তো অ্যাসিড বেসের বিভিন্ন সংজ্ঞা পেয়েছি। বিভিন্ন সংখ্যা বলতে কি, আয়নএস এর সংজ্ঞা পেয়েছি, হ্যাঁ কি না পেয়েছি কিনা? তার সঙ্গে তো আমরা তোমার লুইসের সংজ্ঞা পেয়েছি, বন্ডসের লাউরি তত্ত্বও পেয়েছি। তাহলে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করে সেও অ্যাসিড, তাহলে BF3-তে বোরনের ওপর দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, যা অ্যাসিডের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যর পরিমাপক। তাই BF3 এমন একটা অ্যাসিড যার মধ্যে কোন অ্যাসিড হলেও এর মধ্যে কোনো হাইড্রোজেন নেই, তাই এটি জলীয় দ্রবণে বিশ্লিষ্ট হয়ে H প্লাস আয়ন দিতে পারে না বটে, কিন্তু অন্য তত্ত্ব অনুসারে এটি একটি অ্যাসিড। বোঝা গেছে? দেখো নেক্সট কোশ্চেন একই রকম। BF3 কি ধরনের অ্যাসিড? BF3 কি ধরনের অ্যাসিড? অ্যাসিড তো বুঝলাম, অ্যাসিডের টাইপটা কি? এটাকে যেহেতু লুইসের তত্ত্ব অনুযায়ী অ্যাসিডটাকে, এটাকে বলা হয় লুইস অ্যাসিড। মনে থাকবে, এটা লুইসের যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় তত্ত্বের উপর ভিত্তি করে অ্যাসিডটা প্রতিষ্ঠিত হচ্ছে বলে এটাকে লুইস অ্যাসিড বলা হয়। হচ্ছে কার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? কার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? সহজ কোশ্চেন। কোল্ড ড্রিঙ্কসে যেটা হয় কার্বন ডাই অক্সাইড গ্যাস, CO2 গ্যাস। মনে রাখো, এইগুলো খাতায় লিখে রাখো, খাতায় লিখে রেখো। কিন্তু এখন অসুবিধা হলেও স্ক্রিনশট নাও, পরে রেকর্ডিং দেখেও যেভাবে হোক খাতায় যেন প্রতিটা থাকে। আমি প্রতি সপ্তাহে এবার থেকে MCকিউ বেশি করে আলোচনা করব। অনেক ডেসক্রিপটিভ ওয়েতে ক্লাস সায়েন্সের পার্টগুলো নেওয়া হয়েছে বটে, তোমাদের MCকিউ ডিসকাস করা হয়নি বলে এই সপ্তাহের মকে যারাই মক দিয়েছো তাদের কিন্তু খুব একটা ভালো হয়নি। অনন্যা বা চৈতালি তোমরা দুজন কিন্তু মক টেস্ট দাওনি, এটা ঠিক নয়, উচিত নয়। তোমরা নেক্সট সপ্তাহে ম্যাথ মক টেস্ট মাস্ট দেবে। দুজনকেই বললাম, চৈতালিকেও বললাম, অনন্যাকেও বললাম, খেয়াল রেখো। ম্যাথের লাভ ক্ষতি, ঐকিক নিয়ম আর হচ্ছে শতকরা, 3টে চ্যাপ্টার আমি প্র্যাকটিস সেট অনেক দিয়েছি গ্রুপে, একটু ভালো করে প্র্যাকটিস করে নিও। না পারলে গ্রুপেই দেখিও বা ব্যক্তিগতভাবে আমাকে জানিও, পরের সপ্তাহের মক টেস্ট যেন ভালো হয়। ওকে, চলো নেক্সট। অ্যাসিড দ্রবণে ফেনফথ্যালিনের বর্ণ হলো। অ্যাসিড দ্রবণে ফেনফথ্যালিনের বর্ণহীন। এইটা কিন্তু খেয়াল রেখো, অ্যাসিডে কিন্তু ফেনফথ্যালিন কোনো কালার চেঞ্জ করে না। কালার চেঞ্জ কখন হয়? যখন অ্যাড করা হয় সাম অ্যামাউন্ট অফ কোনো বেস বা অ্যালকালি অ্যাড করা হয়, তখনই আস্তে আস্তে কি রকম কালার চেঞ্জ হয়? পিঙ্ক কালার চেঞ্জ হয়, গোলাপি হয়। হ্যাঁ চলো। অ্যাসিড দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কি? অ্যাসিড দ্রবণে মিথাইল অরেঞ্জের গোলাপি বর্ণ লাল। কি? ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি কিন্তু লিস্ট করেছিলাম। আর কেউ রূপঙ্কর অ্যান্সার করো, প্রিয়াঙ্কা অ্যান্সার করো। স্যার গোলাপি লাল। কি হবে? এ হবে স্যার লাল হবে। গোলাপি লাল না কমলা না কি? দেখো অ্যান্সার হবে অপশন এ, গোলাপি লাল, মানে লালচে গোলাপি, যেটাকে আমরা অনেকে মানে বাঙালি ক্ষেত্রে সেই রানী কালার টাইপ বলা হয়, সেরকম ডিপ গোলাপি। ওকে চলো দেখো নেক্সট কি বলতে পারি। ধাতুর সঙ্গে লঘু অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়? দারুণ কোশ্চেন, আমি লিখেছিলাম এগুলো, আমি লিখেছিলাম ক্লাসে। লবণ ও H2 গ্যাস। লবণ ও H2 গ্যাস। আর কিউ ধাতুর সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়ায়
কি উৎপন্ন হয় ধাতুর সঙ্গে লঘু অ্যাসিডের বিক্রিয়ায়। আর কেউ কিছু অ্যান্সার? একদমই তাই, লবণ ও H2 গ্যাস উৎপন্ন হয়। ওকে, মনে থাকে জানো। চলো, খনিজ পদার্থ থেকে উৎপন্ন হওয়া অ্যাসিডকে আমরা কি বলি? খনিজ পদার্থ থেকে উৎপন্ন অজৈব হওয়া অ্যাসিড। অক্সি অ্যাসিড, হাইড অ্যাসিড, জৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড, কি মনে হয়? আর কেউ খনিজ থেকে উৎপন্ন হওয়া অ্যাসিডকে আমরা কি বলি? আর কেউ? প্রিয়াঙ্কা অ্যান্সার বলো। সৃজিতা কি মনে হয়? জৈব অ্যাসিড। না, অজৈব অ্যাসিড। জৈব কেন বলবো? জৈব বলা হয় যেটা জীবদেহ থেকে পাই, যেটা মিনারেলস থেকে পাই, সেটা অজৈব। সুন্দর অ্যান্সার উপকার, ভেরি গুড। নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয় কি থেকে, কোন লবণ থেকে? সহজ কোশ্চেন। নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হচ্ছে কি লবণ থেকে? কি লবণ? নাইট্রেট লবণ থেকে। দেখো, খুব ভালো ভালো এটা সহজ। অপশনগুলো অন্যভাবে দিলে হয়তো একটু কনফিউজ হতে, যেহেতু সালফেট, ক্লোরাইড, নাইট্রেট আর কার্বনেট দিয়েছে, একদমই কারেক্ট, নাইট্রেট লবণ। দইয়ে থাকে কোন অ্যাসিড? ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড। কম বেশি আমরা প্রত্যেকে জানি ল্যাকটিক অ্যাসিড। এই কোশ্চেনে কিন্তু দেয় এরকম টাইপের যে বিভিন্ন উৎস। ম্যালিক অ্যাসিড থাকে কোথায়? আপেল। 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 আপেলে। একদম জিকের মতো কোশ্চেন, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় কোথায়? লেবুতে। লেবুতে। যে কোনো টক জাতীয় ফল বা সাইট্রাস যে কোনো ফ্রুটসে কিন্তু পাওয়া যায়, যার এক্সাম্পল হচ্ছে সব থেকে ভালো লেবু। নিচের কোন অ্যাসিডটি জৈব অ্যাসিড নয়? কোশ্চেন দেখো কেউ টাফ হয়ে গেল। CH2CO। দেখো, আগে প্রত্যেকটা নাম বলি একটু, দেখি কে কে নাম বলতে পারো। অপশন এ HCOOH, কি নাম এটার? ফর্মিক অ্যাসিড। লিখে নাও যারা জানো না বা কিছু। ফর্মিক অ্যাসিড পিঁপড়ের হুলে থাকে। CH3COOH এর নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড কোথায় থাকে? অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগারে থাকে। হ্যাঁ কি না? ভিনিগারে থাকে। H2CO3 এটা কি? কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড। আর CH3COOH এটার নাম কি? এটার নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড। লিখে রাখতে পারো, কোশ্চেন দেবে এরকম, বেনজোইক অ্যাসিড। তাহলে এর মধ্যে জৈব অ্যাসিড নয় কোনগুলো? দেখো প্রত্যেকটা জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড। অজৈব অ্যাসিড কোনটা? কার্বনিক অ্যাসিড হচ্ছে অজৈব অ্যাসিড। কার্বনিক অ্যাসিড। ওকে, চল নেক্সট কোশ্চেন। কোন ধরনের অ্যাসিড সব থেকে বেশি তীব্র? কোন ধরনের অ্যাসিড সব থেকে বেশি তীব্র? গাঢ়, লঘু, তরল অ্যাসিড, কঠিন অ্যাসিড, কি মনে হয়? বুদ্ধি করে অ্যান্সার করবে। গাঢ় অ্যাসিড। গাঢ় অ্যাসিড। আর গাঢ় অ্যাসিড। গাঢ়, লঘু, তরল, কঠিন, একদমই সহজ। সব থেকে যে বেশি যেটা থাকে সেটা হচ্ছে, মানে যেটা তীব্র, সেটা হচ্ছে গাঢ় বা কনসেন্ট্রেটেড অ্যাসিড। হচ্ছে নিচের কোন অ্যাসিডটি মৃদু অ্যাসিড? দেখো মৃদু অ্যাসিড কোনগুলো? মেনলি যেগুলো অজৈব অ্যাসিড সেগুলো গাঢ় অ্যাসিড হয়, যেগুলো মানে জৈব অ্যাসিড সেগুলো মৃদু হয়। এর মধ্যে মৃদু অ্যাসিড কোনটা মনে হয়? দেখো এর মধ্যে কিন্তু আমি বলছি না যে সবগুলোই জৈব অ্যাসিড দিয়ে বিচার করো, তা কিন্তু নয়। এগুলো প্রত্যেকটা অজৈব অ্যাসিড, কিন্তু তার মধ্যে মৃদু অ্যাসিড কোনটা? কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড, পারফেক্ট অ্যান্সার, H2CO3। বাকিটা সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলো তীব্র অ্যাসিড। হচ্ছে নিচের কোনটি মৃদু অ্যাসিড নয়? অ্যান্সার করো দেখে, অপশন দেখে। ফর্মিক, নাইট্রিক, অ্যাসিডিক, কার্বনিক, কোনটা? বলো বলো। কার্বনিক। নাইট্রিক মৃদু অ্যাসিড নয়, তীব্র অ্যাসিড হবে। তাহলে তীব্র অ্যাসিড কোনটা? নাইট্রিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড তো মৃদু অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড তো মৃদু অ্যাসিড, কার্বনিক অ্যাসিড অজৈব হলেও মৃদু, কিন্তু নাইট্রিক অ্যাসিড অজৈব অ্যাজ ওয়েল অ্যাজ তীব্র। হ্যাঁ কি না? চলো নেক্সট কোশ্চেন। নিচের কোনটি অক্সি অ্যাসিড? নিচের কোনটি অক্সি অ্যাসিড? কে বলবে? অক্সি অ্যাসিড কিন্তু বলেছিলাম আমি। নিচের কোনটি অক্সি, আচ্ছা সরি ভুল বলেছি, অক্সি অ্যাসিড নয়। নিচের কোনটি অক্সি অ্যাসিড নয়? কি হবে? হাইড্রোব্রোমিক অ্যাসিড। একদমই তাই, হাইড্রোব্রোমিক অ্যাসিড, HBr। এটা কিন্তু অক্সি অ্যাসিড নয়। চল পরের কোশ্চেন, সহজ কোশ্চেন। ফর্মিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কত? ফর্মিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কত? কি মনে হয়? একদম তাই, এক। কেন এক? একের ব্যাপারটা কি একটু ব্যাখ্যা করে দিই। ফর্মিক অ্যাসিড HCOOH
এটি জলীয় দ্রবণে বিশ্লিষ্ট হয়ে এইচ প্লাস আর কি হয়, আর এইচ সি ডবল ও মাইনাস উৎপন্ন করে। তাহলে কটা উৎপন্ন করছে এইচ প্লাস? একটি। যতগুলি এইচ প্লাস আয়ন উৎপন্ন করবে ততগুলি তার ক্ষারগ্রাহিতা বা বেসিসিটি। তাহলে কতগুলি? একটি, কি না? এর ক্ষেত্রে কটি হবে? অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে তিনটে না, কি করে বলো? চারটে না, চারটি তিনটি কিছু না, অনেক একটা বাজে ধারণা থাকে হাইড্রোজেন সংখ্যা গুণে নেবো তাহলেই হবে, তা নয়। দেখো CH3COOH, এটা যখন ভেঙে যায় এটা উৎপন্ন হয় CH3COO মাইনাস প্লাস H প্লাস। ওকে, এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাসিটেট আয়ন। মনে থাকবে, অ্যাসিটেট আয়ন। কটা উৎপন্ন হচ্ছে? একটি। তাহলে এরও কটি? এরও কিন্তু একটি। অ্যাকচুয়ালি আমি এটা একটা জিনিস হাইলাইট করি, এই যে হাইড্রোজেনটা হাইলাইট করছি না, দেখো যেটাকে বোল্ড করলাম, এই হাইড্রোজেনটাই একমাত্র বেরোয়, এই হাইড্রোজেনটাই একমাত্র বেরোয়। থাকবে? চল নেক্সট, H3PO2 এর ক্ষারগ্রাহিতা কত? H3PO2 এটা কিন্তু ইম্পর্টেন্ট, 3 খুব কেয়ারফুলি ভাবো। H3PO2 এর ক্ষারগ্রাহিতা কত? H3PO2 এর ক্ষারগ্রাহিতা কত? কঠিন কোশ্চেন, বলে দিই শোনো। দেখেই মনে হচ্ছে এইচ এর সঙ্গে 3টি আছে, তাহলে একদম এইচ 3খানা বেরিয়ে যাবে, তা তো নয়, এরকম হয় না, এতটাও ইজি কেমিস্ট্রি এই টপিকগুলো নয়। তাহলে এইটা বিশ্লিষ্ট হয়ে কি উৎপন্ন হয়? একটাই এইচ প্লাস বেরোয় আর H2PO2 মাইনাস উৎপন্ন হয়। তাহলে এখানেও একটি, তাহলে এখানেও কটি? একটি। এইগুলো না মুখস্থ রাখা দরকার, বুঝলে? এগুলো কিছু ক্ষেত্রে মুখস্থ রাখা দরকার, বুঝলে? এগুলো নাম মুখস্থ রাখলে কিন্তু ইম্পর্টেন্ট, মানে সমস্যায় পড়ে যাবে। বের করা কিছু ব্যাপার নেই, এগুলো নলেজের ব্যাপার, যে কোনটা কিভাবে বিশ্লিষ্ট হয়। যারা যারা কেমিস্ট্রি বা মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে সেই অর্থে নয়, বা কেমিস্ট্রি 11-12 ছিল না, তাদের ক্ষেত্রে যথেষ্ট কঠিন মনে হতে পারে। সেক্ষেত্রে যত প্র্যাকটিস করবে, যত আলোচনা হবে, তত মনে থাকবে। আমি ক্লাসে এটা দেখিয়েছিলাম তো, H2SO4টা, হ্যাঁ কি না? H2SO4 কি বলেছিলাম, যে 2H প্লাস আর SO4 2 মাইনাস, এটা ক্লাসে দেখিয়েছিলাম। এটা বললে হয়তো পারতে, কিন্তু এইটা এমসিকিউ ক্লাসে দেখিয়ে দিলাম। এইরকম যতগুলো প্র্যাকটিস করতে করতে আমি দেখাতে পারবো, ততগুলোই কিন্তু তোমাদের নলেজে থাকবে। নাহলে কিন্তু খুব একটা কম্পিটিটিভের বই বা কোনো জায়গাতে এত তথ্য পাওয়া বা দেওয়াও মুশকিল, যেখানে তোমরা মানে পেরে যাবে। যদি এমন কোনো একটা অ্যাসিড বললে যেটা তুমি বুঝতে পারছো না, না করে আসা ভালো, বুঝতে পারলে? কম্পিটিটিভে এটাই ব্যাপার, যে মনে হচ্ছে বলে অ্যান্সার করলে কিন্তু ভুল হবে, সিওর হলে তবেই। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন। নিচের কোনটি অ্যাসিড নয়? কেয়ারফুল, নিচের কোনটি অ্যাসিড নয়? নিচের কোনটি অ্যাসিড নয়? দেখো না, অ্যাসিড নয় হচ্ছে CH4। CH4 মানে কি বলা উচিত? মিথেন। মিথেন মিথেন অ্যাসিড নয়। AlCl3 ওপর দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এটা কিন্তু লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে। আর বাকি দুটো অ্যাসিড তোমরা জানোই। ওকে, লেবুতে কোন অ্যাসিড থাকে প্রত্যেকেই জানি আমরা, বলে ফেলো। সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড, একদমই তাই, সাইট্রিক অ্যাসিড। যেসব জলীয় দ্রবণ, যেসব যৌগ জলীয় দ্রবণে বিশ্লিষ্ট হয়ে OH মাইনাস উৎপন্ন করে, তাই কি বলে? ক্ষার ক্ষার বলে, একদম ক্ষার। ক্ষার, ক্ষার বলে। চলো, HCl, HNO3, H2SO4 ইত্যাদি H প্লাস আয়ন উৎপন্ন করে কোন দ্রাবকে? অপশন পড়ে জলীয় দ্রবক জলীয় দ্রাবকে, একদমই তাই। এরা জলীয় দ্রবকে বিশ্লিষ্ট হয়ে H প্লাস আয়ন উৎপন্ন করে। ভেরি গুড, সুন্দর। চলো নেক্সট, অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ কি হয়? অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ কি হয়? লাল। লাল, হলুদ, লাল নীল, হয়। কমলা, কি মনে হয়? দেখো অ্যান্সার হবে লাল। খুব কেয়ারফুল, এগুলো যেন ভুল না হয়, এইগুলো ভুল করো না, আমি কিন্তু ক্লাসে লিখিয়েছি। ক্ষার দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কি হয়? মিথাইল অরেঞ্জ হলুদ। হলুদ, দেখো আমি লিস্ট করে লেখানো আছে, অ্যাসিডে বর্ণ, ক্ষারে বর্ণ। প্রত্যেককে রিকোয়েস্ট করছি অন্তত টাইম দিয়ে আমার ক্লাসে স্যার কমলা হবে না? কমলা
বলতে পারি, কিন্তু মেন হচ্ছে মানে এখানে অপশন অনুযায়ী হলুদ। ভুল বলনি, ভুল বলনি যে কমলাটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়, কিন্তু এখানে অপশন অনুযায়ী হলুদ বলা উচিত। ঠিক বলেছো, হলুদ মানে কমলা হওয়াটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। চল নেক্সট কোশ্চেন। ক্ষার জলীয় দ্রবণে বিযোজিত হয়ে কি উৎপন্ন করে? সহজ H কোশ্চেন। minus ওএইচ মাইনাস আয়ন। ওএইচ মাইনাস আয়নকে কি বলা হয়? এর নাম কি? এর নাম কি? এর নাম হচ্ছে হাইড্রক্সিল আয়ন। মনে রাখো, সংকেত দিল না, হাইড্রক্সিল দিয়ে দিল, যেন না অসুবিধা না হয়। হাইড্রক্সিল আয়ন হচ্ছে। ক্ষার দ্রবণে ফেনফথ্যালিনের বর্ণ কি? ক্ষার দ্রবণে গোলাপি ফেনফথ্যালিনের বর্ণ কি? গোলাপি। দেখো, অ্যাসিড দ্রবণে কি হয়? বর্ণহীন হয় বর্ণহীন হচ্ছে। চল এরপর আমরা কিন্তু আস্তে আস্তে দ্রবণের চ্যাপ্টারে যাব। দেখে নাও, দ্রবণ হয়ে এসছে, অধৈর্য হয়েও না। প্রকৃত দ্রবণে দ্রাবকণার ব্যাস কত? প্রকৃত 10 to the দ্রবণে, minus 8 সেমি বা তার কম। আচ্ছা, এই যে ব্যাসের কথা বলছি, এই ব্যাসের কথাটায় আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি তো। একটা প্রকৃত দ্রবণ, তারপরটা কি হয়? কোলোয়েড, তারপরটা কি হয়? প্রলম্বন বা প্রলম্বন। সাসপেন্স। এই যে তিনটে ভাগ করলাম, এই তিনটে ভাগের মধ্যে কার ব্যাসটা সব থেকে বেশি হয়? ব্যাস বেশি হয় প্রলম্বনের, তারপরে কোলোয়েডের, আর সব থেকে ছোট ব্যাসযুক্ত কার ক্ষেত্রে হয়? প্রকৃত দ্রবণের ক্ষেত্রে হয়। তাহলে প্রকৃত দ্রবণে কত হবে? 10⁻⁻8 বা তার থেকে কম, নাকি না? চল, সোডা ওয়াটারে দ্রাব হলো, ভালো কোশ্চেন, সোডা ওয়াটারে দ্রাব হলো, কি মেশানো হয়? সোডা ওয়াটারে কার্বন ডাইঅক্সাইড। পারফেক্ট, ভেরি গুড, কার্বন ডাইঅক্সাইড, সুন্দর। দ্রাব বলতে যার পরিমাণটা কম, কার্বন ডাইঅক্সাইড। বায়ুতে দ্রাবক হলো, অর্থাৎ বায়ুর মধ্যে কার পার্সেন্টেজ সবচেয়ে বেশি? নাইট্রোজেন। ইন্টারেক্সিং, ভেরি গুড অ্যান্সার, সুন্দর। তাহলে দ্রাব আর দ্রাবকের কনসেপ্টটা বুঝতে পারছো? যার পরিমাণটা বেশি সেটা হচ্ছে দ্রাবক, যার পরিমাণটা কম সেটা হচ্ছে দ্রাবক। হচ্ছে গন্ধক দ্রবীভূত হয় কিসে? এইগুলো হচ্ছে ইনফরমেটিভ কোশ্চেন। বেঞ্জিন স্যার। বেঞ্জিন বলছো, আর কারো কোনো অ্যান্সার? গন্ধক দ্রবীভূত হয় কিসে? দেখো, গন্ধক দ্রবীভূত হয় বেঞ্জিনে, মানে সামান্য দ্রব্য। অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে কার্বন ডাই সালফাইড। মনে রাখো, লিখে রাখতে পারো, এগুলো অ্যাডিশনাল ইনফরমেটিভ কোশ্চেন। আমি দ্রাব্যতা দিয়ে কোশ্চেন লিখিয়েছি বটে, মানে বিভিন্ন নোট লিখিয়েছি, কিন্তু এগুলো এমসিকিউ আলোচনা করলে তবেই উঠে আসে এই ইনফরমেশনগুলো। লিখে রাখো, গন্ধক দ্রবীভূত হয় কার্বন ডাই সালফাইড। হচ্ছে নিচের কোনটি কার্বন ডাই সালফাইডে দ্রবীভূত হয় না? নিচের কোনটি কার্বন ডাই সালফাইডে দ্রবীভূত হয় না? কোশ্চেনের প্যাটার্ন যখন চেঞ্জ হচ্ছে দেখো, একটা দ্রবীভূত হয় বলছে, একটা দ্রবীভূত হয় না। দেখে বলো অ্যান্সার করা উচিত। স্যার রবার হবে। রাবার হবে, একদমই তাই, একদমই তাই, একদম মানে কনসেপচুয়াল বুদ্ধি করে উত্তর দিলেই হবে, রাবার। সুন্দর। নিচের কোনটি জলে দ্রবীভূত হয় না? দেখে বলো তো। গন্ধক। গন্ধক, একদমই তাই, গন্ধক জলে দ্রবীভূত হয় না। হচ্ছে গাঢ়ত্ব অনুযায়ী দ্রবণকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। কি কি? 3 ভাগে। কি? সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিরিক্ত। দেখো, দেখো গাঢ়ত্ব যদি বলা হয়, যদি আমরা গাঢ়ত্বর আমরা দেখি, তাহলে কিন্তু 3 ভাগে ভাগ করতে পারি। একটা সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত, একটা অতিপৃক্ত। আমি কিন্তু দ্রবণের যে শ্রেণীবিভাগ আমি বিভিন্ন ভাগের ভিত্তিতে কিন্তু আমি লিখেছিলাম ছকে। ঠিক আছে, চলো দেখো এই পয়েন্ট, এই শেষ কয়েকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, সম্পৃক্ত দ্রবণ অর্থাৎ যেটা একদম দ্রাবকের ব্যাপারটা পুরো সুন্দর অবস্থায় আছে, সেখানে যদি আরো দ্রাব অ্যাড করি তাহলে কি হবে? আরো দ্রাব অ্যাড করলে কি হবে? অপশন এ, অতিরিক্ত দ্রাব্য পাত্রে একদমই তাই, একদমই তাই। দ্রাব সবসময় ভারী হয়, তাই দ্রাব পাত্রের তলায় থিতিয়ে পড়ে ভেসে থাকবে না। ঠিক আছে, ভেরি গুড অ্যান্সার, সুন্দর। এই কোশ্চেনটা কিন্তু কঠিন কোশ্চেন। দেখো, প্রথমে একটা কমন কোশ্চেন, এটা অ্যাডিশনাল কোশ্চেন যেখানে ইনফরমেশন ইম্পর্টেন্ট। পটাশিয়াম নাইট্রেটের একটি অসম্পৃক্ত দ্রবণে পটাশিয়াম নাইট্রেটের একটি কেলাস যোগ করা হলো, অসম্পৃক্ত দ্রবণে যোগ করা হলো, তাহলে কি হবে? অসম্পৃক্ত কথাটা ইম্পর্টেন্ট, বলো কি হবে?
কেলাস দ্রবণে দ্রবীভূত হবে। দেখো, জিজ্ঞাসা দ্রবণে দ্রবণে দ্রবীভূত দ্রবীভূত যে হবে। অসম্পৃক্ত আছে সে আরো দ্রবণ তৈরি করতে সক্ষম, আরো দ্রবণ সে দ্রবীভূত করতে চায়, তাহলে কি হবে? দ্রবণ দ্রবীভূত অপশন হবে। বি। অপশন বি। খুব ভালো কোশ্চেন, সুন্দর অ্যান্সার পেলাম। চলো পরে কোশ্চেন। দেখো এইগুলো খুব ভালো কোশ্চেন। সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বৃদ্ধিতে দ্রবণটি কি হয়ে যায়? দ্রবণটি কি হয়ে যায়? অসম্পৃক্ত। অতিপৃক্ত। দেখো, অতিপৃক্ত অসম্পৃক্ত কথার অর্থ কি? আমরা আমরা উষ্ণতা বৃদ্ধি করছি, উষ্ণতা বৃদ্ধি করলে দ্রাব্যতা কি হয়? অসম্পৃক্ত। দেখো, উষ্ণতা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পায়, তাহলে বৃদ্ধি পেলে কি হয়ে যাবে? অসম্পৃক্ত হয়ে যাবে, অসম্পৃক্ত। অর্থাৎ আরো দ্রাব্য যোগ করা যেতে পারে। তুমি একটা নর্মাল ক্ষেত্রে ভাবো না, একটা জল আর চিনির দ্রবণ একটা সম্পর্ক তৈরি করেছো, ঠিক আছে? তুমি আর এক চামচ চিনি দিলে, চিনিটা থিতিয়ে পড়লো, কিন্তু যদি তুমি ওটাকে ফুটিয়ে দাও, তার আরো 5 চামচ দিলেও সেটা গলে যাবে, হ্যাঁ কি না? তাহলে যখনই তুমি উষ্ণতা বৃদ্ধি করছো তখন সেটা অসম্পৃক্ত হয়ে যাচ্ছে, বেশি পরিমাণ দ্রব্য অ্যাড করলেও সেটা দ্রবীভূত হয়ে যাবে, তাই তো? খুব ভালো জিনিস, মানে ভেবে করবে, করতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, অনেকগুলো ভালো ভালো অপশন আছে। একটি সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা হ্রাস করলে কি ঘটে? হ্রাস করা বলা হয়েছে। একটি সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা হ্রাস করলে কি হবে? উষ্ণতা হ্রাস অপশন করলে সি কি? স্যার। ভেরি গুড, অপশন সি। সি। দ্রবণটি সম্পৃক্ত থাকবে ও কিছু দ্রবণ থেকে বেরিয়ে আসবে। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো, এটা এই কোশ্চেনটা কঠিন কোশ্চেন। সোডিয়াম থায়োসালফেটের একটি অতিপৃক্ত দ্রবণে সোডিয়াম সালফেটের একটি দানা যোগ করা হলো, তাহলে কি হবে? অতিপৃক্ত ছিলই, তারপরে একটা দানা যোগ করেছি, কি হবে? বল, কি মনে হয়? অপশন পড়ে অ্যান্সার দেবে। অতিপৃক্ত দ্রবণ একটা দানা যোগ করেছি, দেখ এর অ্যান্সার হবে জমাট, দ্রবণটি জমাট বেড়ে যাবে, এতটাই অতিপৃক্ত হয়ে যাবে, ঠিক আছে? চল, এখানে তৃতীয় পড়া ব্যাপার নেই, জমাট বেড়ে যাবে। নেক্সট অ্যাপ্লিকেশন টাইপের কোশ্চেন। জলে চিনির দ্রাব্যতা কলকাতা অপেক্ষা দার্জিলিং এ কি হবে? কলকাতা অপেক্ষা দার্জিলিং কি হতে পারে? কলকাতা অপেক্ষা দার্জিলিং। কম হবে। দার্জিলিং কম হবে। দার্জিলিং এ কম হবে, একদমই ঠিক, কম হবে। উষ্ণতা কম, দ্রাব্যতা কম। চলো, উষ্ণতা বৃদ্ধিতে কঠিনের দ্রাব্যতা বৃদ্ধির এক্সাম্পল কি? আমি এক্সাম্পল লিখিয়েছিলাম, কি হবে? করেছুন। উষ্ণতা বৃদ্ধি করেছি, তরলে কঠিনের দ্রাব্যতা বাড়বে, এরকম একটা এক্সাম্পল যদি বলা হয় তাহলে কিসের পটাশিয়াম এক্সাম্পল? নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেট, KNO3 আমি কিন্তু ক্লাসে লিখিয়েছিলাম। পটাশিয়াম নাইট্রেট আমি ক্লাসে লিখিয়েছিলাম, দেখবে ছক করা ছিল। তরলের উষ্ণতা বৃদ্ধি হচ্ছে, দ্রাব্যতা বৃদ্ধি হচ্ছে, কি হবে? পটাশিয়াম নাইট্রেট। ক্লাসের না লেখালে তোমাকে বলবে। উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণের দ্রাব্যতা হ্রাস পায় কোনটির ক্ষেত্রে? দ্রাব্যতা Option হ্রাস C, sir. পায়, দ্রাব্যতা হ্রাস পাচ্ছে কিসের ক্ষেত্রে? দেখো, আমি একটা জিনিস বলি, ক্লাস ভালো করে না দেখলে কিন্তু এই MCQ ক্লাস কিন্তু খুব মুশকিল হয়ে যায়। কি হবে এখানে? এখানে হবে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম Calcium হাইড্রোক্সাইড, দেখো এটাও ক্লাসে লেখানো ছিল, হচ্ছে। নেক্সট কোশ্চেন, যে লাস্ট কোশ্চেন আজকের আমাদের, যে উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণের দ্রাব্যতার বিশেষ পরিবর্তন হয় না কোনটির ক্ষেত্রে? NaCl। সোডিয়াম। সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বা সাধারণ বা লবণ বা স্টেবল সল্টের ক্ষেত্রে কোনো রূপ কোনো পরিবর্তন হয় না। দেখো, অনেক টাইপের কোশ্চেন আলোচনা করলাম, সবে এটা হচ্ছে প্রথম একটা অংশ। দ্বিতীয় অংশে এই 3টে চ্যাপ্টারের ওপরই আমি আরো 100 আলোচনা করব, ঠিক আছে? প্রত্যেকে এই টপিকটা খাতায় ভালো করে রেডি করো, যাতে তোমাদের MCQ ক্লাসটা উত্তর দিতে সুবিধা হয়। যে যে এক্সট্রা ইনফরমেশন পেলে সেইগুলো কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে রেখো, ঠিক আছে? আমি সন্ধ্যাবেলা রেকর্ডিং দিয়ে দেবো, রাত্রিবেলা চলচ্চিত্রের ক্লাস হবে। ওকে, চলো আজকে তাহলে এখনের জন্য এতটাই।